পটুয়াখালীতে বাবার কবরের পাশে শায়িত হবে জুলাই শহীদের মেয়ে লামিয়া। মাগুরায় শিশু আসিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, খোঁজ মেলেনি আরও একজনের। সিলেট ওসমানী বিমানবন্দরে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় 7 টন পোশাক নিয়ে স্পেন যাত্রা, চট্টগ্রামেও চালুর উদ্যোগ। দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর আঘাত, লালমনিরহাটে বিধ্বস্ত শতাধিক বসতভিটা, গাছপালা ও ফল ফসল। এবং টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে শ্রমিক দলনেতা খুন, স্ত্রী ছেলে হাসপাতালে ভর্তি, আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ জনপদ সংবাদে আপনাদের সাথে আছি জ্যোতি সরবার। জুলাই আন্দোলনে নিহত পটুয়াখালীর দুমকির শহীদ জসিমউদ্দিনের করুণ অধ্যায় যেন পুনরাবৃত্তি হলো তার পরিবারে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার তার 17 বছরের কিশোরী মেয়ে ন্যায় বিচারে না পেয়ে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমেছে শোকের ছায়া। ঢাকা থেকে মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। বিকেলে জানাজা শেষে দাফন করা হবে বাবার কবরের পাশে। সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 17 বছরের লামিয়া পটুয়াখালীর দুমকি জনতা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত 18 মার্চ উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকার জুলাই আন্দোলনে নিহত শহীদ জসিমউদ্দিন হাওলাদারের মেয়ে লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিনই ভুক্তভোগীর করা মামলায় অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অন্য চিহ্নিত অপরাধীরা ছিল ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। আর এ হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অপরাধীরা সমাজের প্রভাবশালী উল্লেখ করে লামিয়াকে হত্যায় প্ররোচনাকারীদের দ্রুত বিচারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, পোয়া মরছে, এখন আবার নাতি মরে। আমার দুঃখের কথা কেডা বলবে? কি দুর্ঘটনা! আপনাদের সবাইকে আমি একটু বিচার চাই, সঠিক বিচারটা আল্লাহর কাছে দেখে আপনারা বিচারটা করেন। পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ নিজ গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, মরদেহ বাড়িতে পৌঁছেছে কিনা এবং পরবর্তী যেসব কার্যক্রম রয়েছে দাফন সহ সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ চৈতি। যেমনটি বলেছিলেন, আসলে লামিয়ার মরদেহ এখনো এসে তার নিজ বাড়িতে পৌঁছায়নি। এখনো আসতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, এমনটাই জানিয়েছেন লামিয়ার আত্মীয় স্বজন। এছাড়া আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখবেন যে লামিয়াকে যে দাফন দেওয়া হবে সেজন্য লামিয়ার যে কবর, সে কবরটি তৈরি করা হচ্ছে তার বাবার কবরের পাশেই। আপনাকে যদি আমি একটু দুমকি উপজেলার শহীদ জসিমউদ্দিনের কন্যা গণধর্ষণের শিকার লামিয়া আত্মহত্যার ঘটনায় তার পরিবারে চলছে কিন্তু শোকের মাতম। তার দাদিতে রাবেয়া বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখের টেকে 6 নং রোডে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে লামিয়া আত্মহত্যা করে। বর্তমানে ঢাকার সুরত হল শেষে তার লাশ কিন্তু আর ঘন্টা 2-এর ভিতরেই তার নিজ বাসভবনে আসবে। লামিয়ার জানাজার নামাজ মাগরিবের নামাজ বাদ পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। এই সাথে কিন্তু বাংলা জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আর এই প্রতিনিধি দলে থাকবেন পরিবার দলে থাকবেন এর প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া আরও থাকবেন আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান এবং সদস্য সচিব কৃষি মকসিদুর রহমান মিথুন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, গত 18 মার্চ সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে কিন্তু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এই লামিয়া।
পরে সে নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সাকিব ও সিফাত নামে দুইজনকে গ্রেফতার করেন। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি, তারা কিন্তু বর্তমানে এখন জেল হাজতে আছেন এবং তাদের যে মামলা, সে মামলা চলমান রয়েছে। এছাড়াও কিন্তু এখানে তার যে আত্মীয় স্বজন বা যারা সবাই কিন্তু আসছেন এবং সবাই একটি শোকের ভিতরে দিয়ে আছেন। এই ছিল পটুয়াখালী থেকে লামিয়ার বাড়ি থেকে। সাইদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। মাগুরা চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে 3 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় মোট 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। গেল 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ওবায়দুর রহমান নামের ওই যুবকের মরদেহ ভারত অভ্যন্তর থেকে উদ্ধার করেছে সেদেশের পুলিশ। শনাক্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ ফেরতের কথা জানিয়েছে বিজিবি। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। সহকর্মী মেহেদী হাসান সবুজের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারত অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। রোববার সকাল 7টার দিকে স্থানীয়রা সীমান্তের মধুপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। নিহত কৃষক ওবায়দুল গোপালপুর গ্রামের বাসিন্দা। সকালে মরদেহটি উদ্ধার করেছে ভারতের বাগদা থানার পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের অন্তত 8 জন লোক অবৈধভাবে ভারত যায়। রাত 1:30টার দিকে বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়লে অনেকেই পালিয়ে বাংলাদেশে চলে আসে। কিন্তু গুলিতে ঘটনাস্থলে মারা যান ওবায়দুর রহমান। খোঁজ পাওয়া যাচ্ছে না আরও একজনের। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম জানান, সীমান্তের ভারতীয় অংশে 200 গজ অভ্যন্তরে মরদেহটি পড়েছিল। দেহটি উত্তর 24 পরগনার বাগদা থানায় রাখা হয়েছে। বিএসএফ এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। শনাক্ত করে নিহত ব্যক্তি বাংলাদেশি নিশ্চিত হলে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিতের পর প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার এয়ারবাসে মালবাহী বিমান স্পেনের উদ্দেশ্যে 7 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। কার্গো ফ্লাইট উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে এটি। তিনি আরও জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিগগিরই এমন কার্গো ফ্লাইট চালু করা হবে। আমরা উদ্বোধন করতে যাচ্ছি ফ্রেটার ফ্লাইট। আমাদের কার্গো রেডি। কার্গো ফ্লাইটটা আসলে আমাদের ফার্স্ট ফ্রেটার ফ্লাইট ফ্রম ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিশেষ ঘটনা বলবো যে আজকে যেটা সিলেট থেকে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে স্পেনে সিলেট থেকে সরাসরি কার্গো বাহী উড়োজাহাজ চলে যাবে। এটা একটা অনেক বড় ঘটনা। লালমনিরহাটে কালবৈশাখীর ঝড়ে শতাধিক বসত ভিটা, অসংখ্য গাছপালা সহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ি, বড়খাত্তা, ফকিরপাড়া ইউনিয়ন ও সদর উপজেলার বড়বাড়ি, কুলাঘাট ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, রাস্তায় গাছপালা উপড়ে পড়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। এছাড়া বসত ভিটা ভেঙে পড়ায় অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার বংশীনগর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজল হক ও তার ভাতিজা পারভেজের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে ভাতিজা পারভেজ সহ অন্তত 25 জন ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখলে নিতে যায়। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাসিরুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী জামাই মেলা। 11 বৈশাখ শুরু হওয়া 3 দিনের মেলার শেষ দিন আজ। মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মেলায় জামাইদের আনাগোনা কেমন দেখছেন আর বেচা কেনা নিয়ে কি বলছেন বিক্রেতারা? চৈতি, আপনি জানেন যে এই টাঙ্গাইলের সদর উপজেলার যে রসুলপুর বাসিরুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় 150 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়েছে এবং এটি পয়লা বৈশাখ উপলক্ষে এটি করা হলেও এখন এই মেলাটি জামাই মেলা হিসাবে পরিচিত এবং এই মেলাটিতে আশপাশে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী সহ যারা অন্যান্য যারা রয়েছেন তারা এই জামাই মেলা যে শব্দটি এটি শুনে তারা এই মেলায় আসছেন এবং এই মেলা থেকে তারা বিভিন্ন ধরনের পণ্য তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং এই মেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী পাশাপাশি এই আয়োজক কমিটি যারা আছে তারা কিন্তু সর্বাত্মক যারা এখানে আসেন আগত দর্শনার্থীরা তাদেরকে জন্য নিরাপত্তার যোদ্ধার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং পাশাপাশি এই মেলাটিতে কেন্দ্র করে এই মাঠটিতে প্রায় 5 শতাধিক দোকানপাট বসেছে। তারা এই গত 2 দিন ধরে এটি বেচা বিক্রি শুরু হয়েছে এবং আজকে এটি শেষ দিন এবং শেষ দিনে এই মেলাটিতে জমতে শুরু করেছে। বিকালের পরে এই মেলাটিতে এই যে যারা দর্শনার্থী রয়েছে যারা জামাই রয়েছে এই এলাকার জামাই তারা এসেছেন এবং তারা তাদের যে অন্যান্য সদস্যগুলো রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। আমরা একটু কথা বলবো এই জামাই মেলার যিনি সদস্য সচিব রয়েছে আয়োজক কমিটি, ওনার সাথে কথা বলবো। একটু বলবেন যে এই মেলাতে ঘিরে আপনাদের কি কি প্রস্তুতি রয়েছে? এই মেলাকে ঘিরে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়েছি। তো বলার শুরুতেই প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই রসুলপুর বাসিরুন নেসা স্কুল মাঠে ঐতিহ্যবাহী রসুলপুর বৈশাখী মেলা, যেটাকে আপনার জামাই মেলা হিসাবে চিনেন, 150 বছরের পুরাতন ঐতিহ্য, সেই মেলাকে ঘিরে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের এখানে একতা সংঘ নামক একটা ক্লাব আছে যার মাধ্যমে এটা পরিচালনা করা হচ্ছে। সেখানে প্রায় 200 ভলান্টিয়ার আছে, তাদেরকে আমরা 11টি পয়েন্টে বিন্যস্ত করেছি। পাশাপাশি গভর্নমেন্টের যে সংস্থাগুলো রয়েছে, ডিএসবি আছে, ডিবি আছে, টাঙ্গাইল সদর পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়ি, সেখান থেকেও নিয়মিত তাদেরকে টহল দেওয়া হচ্ছে, র্যাবের পক্ষ থেকেও টহল দেওয়া হচ্ছে। সর্বোপরি যে জিনিসটা আমাদের মূল শক্তি সেটা হচ্ছে যে আমাদের রসুলপুর না, শুধুমাত্র রসুলপুরের আশেপাশে যে গ্রামগুলো আছে তাদেরকে নিয়ে, সেই এলাকার মুরব্বী এবং ছাত্র ভলান্টিয়ারদের নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি, যার মাধ্যমে মেলাটি আমরা সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছি। আপনাকে ধন্যবাদ। এই আয়োজক কমিটি যেমনটি বলছিলেন যে যদি আপনি জানেন যে এই জামাই মেলাকে কেন্দ্র করে এই আশপাশে 30টি গ্রামের যে জামাইরা রয়েছেন, যারা এখানকার মেয়েরা রয়েছেন, তারা কিন্তু এই জামাই মেলা উপলক্ষে এই এলাকায় বেড়াতে আসেন এবং তাদের যে জামাইদের নিয়ে এই মেলাতে আসেন তাদের পরিবারের সহ। এই ছিল টাঙ্গাইলের জামাই মেলা থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। এই মুহূর্তে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমার মনে হয় আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমি একবারই একটা কিছু বললাম, সেটা হয়তো সঠিক রিপ্রেজেন্টেশন নাও হতে পারে। জাতিসংঘের একটা আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি একটা সেফ প্যাসেজ চায় রাখাইন স্টেটের সাথে বাংলাদেশে, এই বিষয়ে কি আসলে কোনো আপডেট বা এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। থ্যাংক ইউ। কোনটা? এই সেফ প্যাসেজ ব্রিফ করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সেখানে যুক্ত ছিলাম।
6 দফা দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও রাজশাহীর কাজী শাহিদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি স্থগিত করে দেওয়া, উচ্চ আদালতের রায় বাতিল ও যে কোনো বয়সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবির পক্ষে রোববার সকালে আবারও বিক্ষোভ হয়েছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা বুয়েট প্যাটার্নে পরীক্ষা দিই, আমরা পিএসসি প্যাটার্নে পরীক্ষা দিয়েই তো আমরা চাকরিগুলো পাই। আমাদের যোগ্যতা না থাকলে কি আমরা কি চাকরিগুলো পেতাম? আমাদের দাবিগুলো কিন্তু সবগুলো যৌক্তিক, আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো পাচ্ছি না। যদি আন্দোলনের যৌক্তিক দাবিগুলো না পাই, আমরা আমাদের অধিকার চিনিয়ে নিব। সরকারকে বলতে চাই, যদি আমাদের দাবিগুলো স্বল্প সময়ের মধ্যে মেনে নেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মেনে নেন তাহলে আমরা আবারও কঠোরভাবে রাজপথ দখল করতে বাধ্য হব। একই দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এই আন্দোলনের জেরে ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে হবিগঞ্জ ও ভোলায় ক্লাস পরীক্ষা বর্জন ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে বিক্ষোভ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। হবিগঞ্জ নার্স ও মিড ওয়াইফারি কলেজের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে রোববার 11:30টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নার্স শিক্ষার্থীরা। ভোলায় 1 দফা দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস ও দায়িত্ব বর্জন করে আন্দোলনের নামে ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা প্রায় 2 ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সুনামগঞ্জে হাওরে বোরো ধানের ফলন ভালো হয়েছে, তবে কয়েকদিন ধরে ঝড়ো আবহাওয়ায় কৃষকরা শঙ্কিত। সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। ঝড় বৃষ্টি নিয়ে কি বলছেন হাওরের কৃষকরা? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি সুনামগঞ্জের দেখার হাওরে। সুনামগঞ্জের আসলে প্রতিটা হাওরেই কিন্তু এখন বোরো ধান ঘরে তোলার আসলে একটা মহা উৎসব চলছে। এরই মধ্যে আসলে কৃষকরা সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছেন আসলে ঝড় বৃষ্টি নিয়ে। সুনামগঞ্জে কিন্তু প্রতিদিন রাতেই কিন্তু আসলে কালবৈশাখী ঝড় হচ্ছে এবং প্রতিদিন দিনের 3 ভাগের আসলে দুভাগে আসলে আকাশ মেঘলা দেখাচ্ছে এবং 1 ভাগ আসলে ওনারা রোদ পাচ্ছেন। এরই মধ্যে কিন্তু আসলে ওনাদের ধান কাটা এবং মাড়াই দেওয়া, ধান শুকানোর কাজ ওনারা চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জের হাওর গুলোতে আসলে এরই মধ্যে বৃষ্টির পানির কারণে কিন্তু আসলে জমির যে নিচু অংশটা কিন্তু আসলে পানি জমে গেছে। এরই মধ্যে আসলে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখছি যে সুনামগঞ্জে কিন্তু আসলে এরই মধ্যে সুনামগঞ্জ সুরমা নদীতে কিন্তু আসলে পানি বৃদ্ধি বেড়েছে। পাহাড়ি ঢলের কারণে কিন্তু আসলে সুনামগঞ্জের কয়েকটা বাঁধের মধ্যে আসলে কিন্তু আসলে এই পানির যে চাপের কারণে আসলে কিন্তু বেসরকারি কয়েকটা বাঁধ কিন্তু আসলে এরই মধ্যেই ভেঙে গেছে। এই সুনামগঞ্জের এই বর্তমান কৃষি ধান তোলার যে পরিস্থিতি নিয়ে আসলে আমরা আসলে আমাদের সাথে এখানে একজন কৃষানি বোন উপস্থিত আছেন। আমরা ওনার সাথে কথা বলে আসলে দেখি যে আসলে ওনারা আসলে কিভাবে আসলে এই ধানের যে এই ধান আসলে বা ঘরে তুলছে। অনেক কষ্ট হচ্ছে আমরা, যে মেঘ বৃষ্টিতে আমাদের ভিতরে একটা আতঙ্ক যে কখন জানি কষ্ট করে করছে, অন্যের জমি, নিজের জমি নাই, কিন্তু চাইছিলাম লাভবানের জন্য। এখন আমাদের লস মনে করেও তারপরেও খাঁচা ধানে আমরা কেটে ফেলছি, কারণ প্রতিদিনে মেঘ বৃষ্টি ঝড় তুফান অনেক কিছু হয়। আর যারা নিচু জায়গা, জমিন গুলাও নিচু, এখনো আমাদের উড়াত পানি জমিনে। চৈতি, আপনি যেমনটা শুনছিলেন আসলে
যেমনটা শুনছিলেন আসলে কিন্তু ওনারা কিন্তু আসলে একটি আতঙ্কের মধ্যে আছেন, যেটা হচ্ছে আসলে এই যে ঝড় বৃষ্টি এবং পাহাড়ি ডলের আতঙ্কের মধ্যেই কিন্তু আসলে সুনামগঞ্জ হাওরে কৃষকরা কিন্তু এই ভয় ভীতি নিয়ে আসলে কিন্তু ধান ঘরে তুলছেন। এই ছিল চৈতি আমার কাছে সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ। মান্না, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর আজ। 2017 সালের 27 এপ্রিল অপহরণের শিকার হন সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাদের মরদেহ। হত্যা মামলায় 2018 সালে 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন হাইকোর্ট। কিন্তু 7 বছরেও আপিল নিষ্পত্তি না হওয়ায় হতাশ ভুক্তভোগী পরিবারগুলো। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। 2014 সাল সারা দেশে চাঞ্চল্যের জন্ম দেয় নারায়ণগঞ্জের 7 খুন। অপহরণের পর হত্যা করা হয় নারায়ণগঞ্জ সিটির সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। জানতে পারবো এখানে মামলার পর তদন্তে বেরিয়ে আসে রোমহর্ষক সব তথ্য। আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর নূর হোসেনের হয়ে কয়েকজন র্যাব কর্মকর্তা অপহরণের পর তাদের হত্যা করে লাশ গুম করতে ফেলে দেয়া হয় শীতলক্ষ্যায়। 2017 সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র্যাব 11 এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 2018 সালে উচ্চ আদালত 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন ও বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। আপনারা জানেন যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাতা তারেক সাইদ এবং শামীম ওসমানের লোকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তারা আপিলেট ডিভিশনে যে রিভিশনটি করেছে সেটার শুনানির ক্ষেত্রে চরম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 11 বছর পরও বিচারের রায় কার্যকর না হওয়ায় হতাশ মামলার বাদী ও নিহতদের পরিবারের সদস্যরা জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের সাজা। 11 বছর হয়ে যাইব, একটা যুগ হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। 11 বছর আমরা কোনো বিচার হওয়া, হাইকোর্টের রায় হয়েছে, নিম্ন আদালতের রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? 7 খুনের ঘটনায় জড়িতরা আওয়ামী লীগের প্রভাবশালী MP মন্ত্রীদের সহযোগী ও আত্মীয় স্বজন হওয়ায় এতদিন বিচার বিলম্বিত হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাটা এই কারণে অ্যাপিলেট ডিভিশনে আসেনি কারণ তখন আওয়ামী লীগের দোসররা, এসব কারণে মামলাটা একটা অবস্থানে ছিল। অ্যাপিলেট ডিভিশনে এই বিষয়টা উত্থাপন করা হোক এবং অবিলম্বে এটা একটা সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করা হোক। স্বজন হারানো পরিবারের সদস্যদের দাবি উচ্চ আদালতের আপিল বিভাগ মামলাটি দ্রুত নিষ্পত্তি করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের দ্রুত বিচারের রায় কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে আইনজীবী ও নিহত স্বজনরা। রোববার বেলা 10টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন হয়। আগামী 15 দিনের মধ্যে আপিল বিভাগকে মামলাটির রায় নিষ্পত্তির জন্য আলটিমেটাম দেন বক্তারা। 11 বছর আগে এই দিনে নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ অপহরণের পর হত্যা করে র্যাবের কয়েকজন বিপদগামী সদস্য। নারায়ণগঞ্জের গডফাদার ওই শামীম ওসমান এবং তার দোসর নূর হোসেন 7 জনকে হাজার হাজার মানুষের সামনে থেকে তাদেরকে অপহরণ করেছে, যেটা নারায়ণগঞ্জের মানুষ অবলোকন করেছে। আমরা এই সভা থেকে আমরা 7 হত্যা সহ নারায়ণগঞ্জের তৌকি সহ সকল হত্যার, বিশেষ করে 5 আগস্ট জুলাই বিপ্লবে যে সকল ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে সকলের বিচার দাবি করে
বান্দরবনের মায়ানমার সীমান্তে আবারও আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বিওপির নিকটবর্তী 44 নম্বর সীমান্ত পিলারের জিরো লাইনে ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক। আহত জুবাইর চাকঢালা লাম্বামাঠ গ্রামের আব্দুল হকের ছেলে। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। শনিবার রাত 10:30টার দিকে হঠাৎ ঝড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। সেই সাথে জমিতে পড়ে গেছে ধান। গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিকশা চালক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। রোববার সকাল 10টায় শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ট্রাফিক মোড়ে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে অবস্থান নেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জেলার কর্মরত পত্রিকা বিক্রেতা, অটোরিকশা শ্রমিক ও গণমাধ্যম কর্মীরা। পত্রিকা বিক্রেতা আনিসুর রহমানের হত্যাকারীদের 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। জুলাই আগস্ট আন্দোলনে হামলার এজাহার ভুক্ত আসামিকে গ্রেপ্তারের 24 ঘণ্টার মধ্যে জামিন দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। রোববার বেলা 11টায় কুষ্টিয়া জেলা জজ আদালত চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুশীল সমাজ ও ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান গেল 4 ও 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সরাসরি হামলা চালায়। তাকে গ্রেপ্তারের 24 ঘণ্টার মধ্যে জামিন দিয়েছে আদালত। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।